আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে। তো আজকে আমরা শুরুতেই বাস্তব সংখ্যার যত প্রকারভেদ আছে, অর্থাৎ একটা বাস্তব সংখ্যাকে যতগুলো ভাগে ভাগ করা যায় আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে বাস্তব সংখ্যাকে ইংলিশে বলা হয় রিয়েল নাম্বার। তো বাস্তব সংখ্যার সেটকে বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। আমরা যখন দ্বিতীয় অধ্যায়ে দেখব, তো তখন আমরা বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করে দেখব। অর্থাৎ আমাদের বাস্তবে চিন্তা জগতে যত প্রকারের সংখ্যা আমরা চিন্তা করতে পারি তাদেরকে বলা হয় বাস্তব সংখ্যা, অর্থাৎ যাদের মান বাস্তবে পাওয়া যায়, অর্থাৎ অসংজ্ঞায়িত কোনো মান ছাড়া যত প্রকারের মান আছে সবগুলোকেই বাস্তব সংখ্যা বলে। তো বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মূলদ সংখ্যা, অপরটি হচ্ছে অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা কোনগুলো? তো মূলদ সংখ্যা দেখার আগে আমরা জানব মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। আপনাদের এসএসসি পরীক্ষার্থী যারা আছেন অথবা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ হচ্ছে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা চেনার উপায়। অর্থাৎ আপনি যদি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার পার্থক্য করতে পারেন তাহলে আপনি ধরে নেবেন যে আপনি এমসিকিউয়ে ইনশাল্লাহ একটি মার্ক সরাসরি কমন পাবেন। তো মূলদ সংখ্যা কোনগুলো? তো মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এখন কথা হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল, তো পি কিউ জিনিসটা কি? তো পি এবং কিউ হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। পি কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা এবং কিউ গ্রেটার দেন 1, অর্থাৎ কিউ এর মান 1 থেকে বড়। এখন আমাদের মনে প্রশ্ন থাকতে পারে সহমৌলিক সংখ্যা কি? সহমৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে বলা হয় পরস্পরের সহমৌলিক সংখ্যা। অর্থাৎ যদি দুইটি সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক হিসেবে এক ছাড়া আর কোনো সংখ্যা না থাকে তবে সেই সংখ্যাটাকে বলা হয় পরস্পর সহমৌলিক। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি 4 এবং 9। তাহলে 4কে দেখেন 2 গুণন 2, 4 গুণন 1 এভাবে ভাঙানো যায়, এবং 9কে দেখেন 3 গুণন 3 অথবা 9 গুণন 1 এভাবে ভাঙানো যায়। তো এখানে দেখেন 1 ব্যতীত আর কোনো সাধারণ গুণনীয়ক নাই যাদেরকে দ্বারা 4 এবং 9কে ভাঙানো যাবে। অর্থাৎ সহমৌলিক হতে গেলে যে মৌলিক সংখ্যা হতেই হবে এমনটা না। আমরা সেটা উদাহরণ সামনেই দেখতে পেলাম। যেমন 4 এবং 9 দুটি যৌগিক সংখ্যা, কিন্তু তারপরেও তারা পরস্পর সহমৌলিক। এখন কথা হচ্ছে যদি মৌলিক হয় তখন কি সহমৌলিক হবে না? হ্যাঁ, যদি মৌলিক হয় তখনও সহমৌলিক হবে। যেমন 5, 7 দুইটি পরস্পরের সহমৌলিক এবং দুইটি আলাদাভাবে মৌলিক সংখ্যাও। অথবা 5 এবং 6 একটি মৌলিক একটি যৌগিক, কিন্তু তারপরেও তারা পরস্পরের সহমৌলিক। তো আশা করছি আমাদের সহমৌলিক জিনিসটা কি সেই সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে। তো আমরা তাহলে দেখলাম P
p/q অর্থাৎ দুইটি সহমৌলিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এরূপ সংখ্যাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। তো এরপর আসবো আমরা অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা নিয়ে আমরা শেষে আলোচনা করব, আগে মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করি। তো মূলদ সংখ্যাকে আমরা যখন পেলাম এখানে, তো মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। তো মূলদ সংখ্যা কি? একটি হচ্ছে পূর্ণ সংখ্যা এবং অপরটি ভগ্নাংশ সংখ্যা। তো এর মধ্যে আমরা শুরুতে পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করতেছি, ভগ্নাংশ একটু পর আলোচনা করব ইনশাল্লাহ। তো পূর্ণ সংখ্যাতে দেখেন, পূর্ণ সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। তো তার আগে পূর্ণ সংখ্যার যে সেট আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ব, সেই পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড দ্বারা প্রকাশ করব, অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট হচ্ছে জেড। তো পূর্ণ সংখ্যাকে তিন ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ধনাত্মক, একটি হচ্ছে শূন্য, অপরটি হচ্ছে ঋণাত্মক। অর্থাৎ শূন্য ধনাত্মক সংখ্যাও না, ঋণাত্মক সংখ্যাও না। ধনাত্মক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, অর্থাৎ এরা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1, -2, -3, -4 ... এবং মাঝখান থেকে শূন্য ধনাত্মক সংখ্যাও না, ঋণাত্মক সংখ্যাও না। আবার শূন্য সহ এইদিকে যে সংখ্যাগুলো থাকবে এগুলোকে বলা হবে অধনাত্মক সংখ্যা, অথবা শূন্য সহ এইদিকে যে সংখ্যাগুলো থাকবে এগুলোকে বলা হবে অঋণাত্মক সংখ্যা। তাহলে এদেরকে আমরা কি বলবো? অঋণাত্মক সংখ্যা। তো আমরা যদি সংখ্যা রেখায় দেখি বিষয়টাকে, তাহলে আমরা আরও ক্লিয়ার হতে পারবো। যদি এটি একটি সংখ্যা রেখা হয় যার হচ্ছে মাঝখানে আছে 0, এদিকে 1, 2, 3 এরকম করে চলছে, এদিকে -1, -2, -3, অর্থাৎ শূন্য থেকে এই দিকের যতগুলো সংখ্যা আছে এটি হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার অঋণাত্মক সংখ্যার সেট। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের গণিতে যদি ভালো করতে চাই আমরা, তাহলে আমাদের সংখ্যা সম্পর্কে খুবই স্পষ্ট ধারণা থাকতে হবে, শুধু ভালো না, স্পষ্ট ধারণা থাকতে হবে। তো আমি আপনাদের সামনে এখন অঋণাত্মক সংখ্যা সম্পর্কে আলোচনা করলাম। তাহলে এখন যদি আমরা এই যে ধনাত্মক সংখ্যা আছে, এই ধনাত্মক সংখ্যাকে নিয়ে আলোচনা করি, তাহলে ধনাত্মক সংখ্যাকে নিয়ে আলোচনা করলে আমরা পাবো তাহলে যদি আমরা এখন ধনাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করি, তাহলে ধনাত্মক সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মৌলিক সংখ্যা, মাঝখানে থাকবে 1, এবং অপরটি হচ্ছে যৌগিক সংখ্যা। তো 1 কেন মৌলিক হইল না অথবা যৌগিক হইল না? তো মৌলিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে কি দেখেন, মৌলিক সংখ্যাকে প্রকাশ করা হয়েছে p দ্বারা, প্রাইম নাম্বার। এবং দেখেন মৌলিক সংখ্যা হতে গেলে যদি আমি একটি মৌলিক সংখ্যা নিই, যেমন 2 অথবা 3 অথবা 5, মৌলিক সংখ্যা হতে হলে যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত, অর্থাৎ 2কে 1 এবং 2 ব্যতীত আর কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যাবে না, যেমন 3কে 1 এবং 3 ব্যতীত আর কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যাবে না, 5কে 1 এবং 5 ব্যতীত আর কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যাবে না। এই জন্য এই সকল সংখ্যাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। অপরদিকে যৌগিক সংখ্যা যদি আপনি দেখেন,
4কে 1 এবং 4 ব্যতীত 2 দ্বারা ভাঙানো যায়। যদি আপনি দেখেন 9, 1 এবং 9 ব্যতীত 3 দ্বারা ভাঙানো যায়। যদি দেখেন আপনি 10, 1 এবং 10 ব্যতীত 2 এবং 5 দ্বারা ভাঙানো যায়। এখন খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন মাঝ বরাবর যে বাকি আছে 1, 1কে 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। অর্থাৎ 1 মৌলিক সংখ্যার ভিতরে পড়তেছে না, যৌগিক সংখ্যারও সংজ্ঞার ভিতরে পড়তেছে না। তো এই জন্য 1কে বলা হয় 1 হচ্ছে মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। এবং একটা জিনিস খেয়াল করবেন, এখানে আমরা যে দেখলাম 2 পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা। পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা এবং পৃথিবীর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তো আমরা পূর্ণ সংখ্যার যে শ্রেণীবিন্যাস করতেছিলাম, তো পূর্ণ সংখ্যার শ্রেণীবিন্যাস এতদূর অবধি সমাপ্ত। এখন আমরা দেখব ওখানে যে ভগ্নাংশ রেখে এসেছিলাম, তো সেই ভগ্নাংশ থেকে দেখি ভগ্নাংশকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ, অপরটি হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশ কী জিনিস? তো সাধারণ ভগ্নাংশ হচ্ছে যাকে লব ভাগ হর আকারে প্রকাশ করা যায়। লব ভাগ হর আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ উপরে একটি পূর্ণ সংখ্যা, নিচে একটি পূর্ণ সংখ্যা থাকবে। তো এই সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে যদি লব হরের থেকে ছোট হয়, যদি লব হরের থেকে ছোট হয় তবে তাকে বলা হয় প্রকৃত সাধারণ ভগ্নাংশ। আবার যদি লব হরের থেকে বড় হয় তবে তাকে বলা হয় অপ্রকৃত সাধারণ ভগ্নাংশ। এখন দেখেন লব যদি হরের থেকে বড় হয়, যেমন 3/2, তাহলে আমরা কি করতে পারি? 3কে 2 দ্বারা ভাগ করতে পারি। অর্থাৎ 3কে 2 দ্বারা ভাগ করলে 2, এখানে আসছে 1, 1কে যদি আমি উপরে নেই, এই 2টাকে আবার নিচে লিখি, তাহলে দেখেন একটা পূর্ণ সংখ্যা এবং একটা ভগ্নাংশ সংখ্যা পাওয়া যাচ্ছে। অর্থাৎ 2টি সংখ্যার মিশ্রণ জন্য এটাকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ অপ্রকৃত সংখ্যাকে এই রূপে প্রকাশ করলে তাকে বলা যায় হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে এখন আমরা দেখি দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ আবার 2 প্রকার, একটা হচ্ছে সসীম, অপরটি হচ্ছে অসীম। তাহলে সসীম কোনটি, অসীম কোনটি? যদি আমি এই ভগ্নাংশটিকেই এখানে নিয়ে আসি 3/2, এটাকে যদি আমি ক্যালকুলেটরে চাপি 1.5 পাওয়া যাবে। অর্থাৎ দশমিকের পর 1 ঘর গিয়ে সংখ্যাটি কিন্তু থেমে গিয়েছে। অর্থাৎ দশমিকের পর যদি 2 ঘর, 4 ঘর বা নির্দিষ্ট সংখ্যক ঘর যাওয়ার পর ওই সংখ্যাটি থেমে যায়, তবে তাকে আমরা বলতে পারবো সসীম দশমিক ভগ্নাংশ। অপরদিকে এই যে অসীম দশমিক ভগ্নাংশ, এটিকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে আবৃত, অপরটি অনাবৃত। তো আবৃত দশমিক ভগ্নাংশ কোনটি? যদি দেখেন আমি 1কে 3 দ্বারা ভাগ করি, তাহলে পাবো 0.333... অর্থাৎ দশমিকের পর সংখ্যাটি বারবার ফেরত আসতেছে। তো আমি সংখ্যাটাকে এইভাবে লিখতে পারি 0.3, তার উপরে পৌনপুনিক। এই সংখ্যাটাকে বলা হয় পৌনপুনিক। তো যে সংখ্যাকে পৌনপুনিক দ্বারা প্রকাশ করা যায় সেই সকল সংখ্যাকে বলা হবে আবৃত দশমিক ভগ্নাংশ। অপরদিকে
যদি দশমিকের পর অনির্দিষ্টভাবে সংখ্যা চলতেই থাকে, যেমন 3.12345 ডট ডট ডট, তবে এই সংখ্যাকে বলা হবে হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এটাকে বলা হবে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। তো এখন আমরা শুরুতেই একটি অংশ ছেড়ে এসেছিলাম, সেটি হচ্ছে অমূলদ সংখ্যা। তো এই অমূলদ সংখ্যার ভিতরে এই অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ নিয়ে আবার আলোচনা করব। তো সেটিকে আমরা একটু খেয়াল করে দেখি। তো অমূলদ সংখ্যা হচ্ছে যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। p/q আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ যাদের দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক ঘরে গিয়ে দশমিক ভগ্নাংশটি শেষ হয় না, অর্থাৎ দশমিকের পর চলতেই থাকে, এই সকল সংখ্যাকে বলা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এবং প্রতিটি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ মানেই অমূলদ সংখ্যা। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আগামী দিন আমরা অমূলদ সংখ্যা ও মূলদ সংখ্যা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। অমূলদ সংখ্যা ও মূলদ সংখ্যা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তার মধ্যে আমরা দেখব যে একটি মূলদ সংখ্যা কিনা অমূলদ সংখ্যা কিনা তাকে প্রমাণ করে কিভাবে, অথবা দুইটি সংখ্যা দেওয়া থাকলে তাদের মাঝখান থেকে অমূলদ সংখ্যা মূলদ সংখ্যা বের করে কিভাবে, অথবা আপনাকে যদি র্যান্ডমলি একটি সংখ্যা দিয়ে দেওয়া হয়, তো আপনি সেখান থেকে একটি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার বাছাই করবেন কিভাবে, সেগুলো আমরা আগামী ক্লাসে দেখতে পারবো। তো এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।